আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নামটা? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার নাম হচ্ছে মোহাম্মদ আতিক ইনাম। ড্যাফোডিলের কোন ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট আমি করেছেন? ড্যাফোডিলের সিএসসি ডিপার্টমেন্ট থেকে কমপ্লিট করলাম। তো আমরা সবাই জানি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। এর পাশাপাশি যেহেতু গ্রাজুয়েশন কমপ্লিট, তো নেক্সট প্ল্যানটা কি? আপাতত আমি কোনো প্ল্যানের মধ্যে নাই। আমি এখন এমন একটা চিন্তা ভাবনা আছি যে গোয়িং দা ফ্লো, জীবন যেদিকে যায়। আর বেসিক্যালি হচ্ছে আমার জব টাইপের জিনিসপাতিতে একটু ইন্টারেস্ট কম। লাইক 6 বছর ধরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভাবে কন্টেন্ট ক্রিয়েট করছি। তো জব লাইফে গিয়ে আদৌ আমি ওরকম কন্ট্রোল লাইফটা লিড করতে পারবো কিনা বা অন্যের আন্ডারে কাজ করতে পারবো কিনা আমি এখনো শিওর না। তো কেবল শেষ হলো আমার গ্রাজুয়েশনটা, আমি দেখি আগে নিজে কিছু করার ট্রাই করি, নিজের স্টার্ট আপ বা কন্টেন্টে আরেকটু ফোকাস করি। যদি এদিকে কিছু হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, না হলে হচ্ছে লাস্ট অপশন হিসেবে আমি জবটা করতে পারবো। এই হচ্ছে আপাতত প্ল্যান। যেহেতু এই ভার্সিটিতে 4 বছর ছিলেন, এমন কোনো এক্সপিরিয়েন্স আছে যেটা আপনি শেয়ার করতে চান? এক্সপিরিয়েন্স বলতে আমার ভার্সিটির বন্ধু বান্ধবদের সাথে কাটানো, ইভেন আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্লেস ছিল আমার ইউনিভার্সিটির হলটা। মানে আমার ফার্স্ট হোম হয়ে গেছিল আমার ইউনিভার্সিটির হল। আমি 2-3 মাস পর পর হয়তো বাসায় যেতাম, বাট গেলেও 2-3 দিনের বেশি আমার বাসায় থাকা হতো না, কারণ আমি আমার হল লাইফ মিস করতাম, আমার হলের বন্ধু বান্ধবদের মিস করতাম। তো বলতে গেলে আমার হল লাইফ অনেক বড় একটা এক্সপিরিয়েন্স ছিল। যারা হলে কখনো থাকে নাই তারা এই জিনিসটা হয়তো ফিল করবে না, বাট আমার কাছে হল লাইফটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, এন্ড হল লাইফটা সবচেয়ে ইম্পর্টেন্ট থাকবে আমার কাছে। যেহেতু আজকে ভার্সিটির অফিসিয়ালি শেষ দিন, যদি আমরা ভার্সিটির ফার্স্ট সেমিস্টারের প্রথম দিনের কথা ভাবি, তাহলে আপনার মানে এই দুইটা দিনের মধ্যে পার্থক্যটা বা ফিলিংসটা কেমন? ফার্স্ট সেমিস্টারে যখন আসছিলাম আমি ক্যাম্পাসে, তখন হচ্ছে যে একটা এক্সাইটমেন্ট ছিল যে ওয়াও, ইউনিভার্সিটি লাইফ কত সুন্দর, ইউনিভার্সিটি লাইফ। বাট আস্তে আস্তে যখন 4 বছর গেল, এখন নিজের মধ্যে একটা রেসপন্সিবিলিটি বিল্ড আপ হয়েছে। এখন ক্যারিয়ার নিয়ে একটু চিন্তা ভাবনা আসছে। আগে যেমন ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা ছিল না, যে আমি চলে চলুক, কোনো চিন্তা ভাবনা নাই, বাট এখন হচ্ছে ক্যারিয়ার নিয়ে একটা চিন্তা ভাবনা আসছে। প্লাস আমার যে সারাউন্ডিং ছিল সবাই মোটামুটি জব বা আর্নিং সোর্সে ঢুকে যাচ্ছে। তো বলতে গেলে যে আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা, ইন ফিউচার নিয়ে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা গুলো এখন আমি করছি, যে জিনিসটা হয়তো শুরুর দিকে আমি করতাম না। আর অন্য এম- লাইফস্টাইলেও অনেক ধরনের changes এমনিতে আসছে। আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করার ক্ষেত্রে কার অবদান সবচেয়ে বেশি? অবদানের প্রথমে তো আমার বাবা মায়ের অবদান সবচেয়ে বেশি, যেহেতু তারাই আমাকে এই জায়গাটা পড়াইতেছে। তারা যদি না পড়াইতো আমি এই জায়গায় পড়তে পারতাম না। তারপরে যদি আমি বলি আমার বন্ধু বান্ধব, কারণ আমি সারা মাস পড়াশোনা করি নাই। পরীক্ষার আগের রাতে হয়তো পড়তে বসতেছি আমি। একা রাতের বেলা পড়তে বসলে আসলে সিলেবাস কমপ্লিট করা যায় না। তো আমার সেই বন্ধু বান্ধবরাই আমাকে রাতের বেলা দেখা যায় 1টা 2টা 3টার সময় পড়াইতে বসেছি। And ওই রাতের বেলা পড়া তাদের কাছে বুঝে সকাল পর্যন্ত পরে আমি পরীক্ষা দিচ্ছি। And সেইভাবেই আমি পাস করে গেছি। আচ্ছা, যদি পার্সোনালি জিজ্ঞেস করি, আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, মানে আপনার এই দিকে আসার মানে কারণটা কি ছিল? কন্টেন্ট ক্রিয়েশনে আসার পিছনে আসলে তেমন কোনো কারণ ছিল না। আমি রিয়েল লাইফে মানুষকে হাসাইতে পছন্দ করতাম। আমার যখন কলেজে আমি যখন পড়তাম, কলেজে হচ্ছে যে ছোটখাটো মঞ্চ নাটক বা কৌতুক এইসব টাইপের ছোট ছোট প্রোগ্রামে আমি চেষ্টা করতাম আর কি পার্টিসিপেট করা। তো এরপরে যখন কলেজে আমার টেস্ট পরীক্ষা, ওই সময় আমি মোটামুটি করোনার মধ্যে আটকা পড়ে গেছি। তো করোনার মধ্যে আমার কাছে করার মতন কোনো কাজ ছিল না। পরে পেজ খুলে ভিডিও বানানো শুরু করছি। তো আস্তে আস্তে এভাবে বানাইতে বানাইতে মানুষের সামনে যাওয়া শুরু করছে, এঙ্গেজমেন্ট আসা শুরু করছে, মানুষজন তাদের ভালোবাসা দেখানো শুরু করছে। And এভাবেই 6 বছর পাবে। যারা নতুন ভাবে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আসতেছে, বা যেহেতু আমরা সবাই জানি এখন ফেসবুকের ইনকাম সোর্সের অবস্থাটাও আমরা যারা আগের থেকে কাজ করতেছি তারা জানি, এখন যারা নতুন আসতে যাচ্ছে এই লাইনে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে এখন কন্টেন্ট ক্রিয়েশনটাকে মেইন পেশা হিসেবে নেওয়াটা একটা গুড ডিসিশন হবে না। যেমন আমিও একটু আগে আমার কথার মধ্যে বললাম যে আমি কোনো বিজনেস করার ট্রাই করবো। সেটা কেন বললাম? আমি তো বলতেই পারতাম যে আমি কন্টেন্ট ক্রিয়েশনে আরো বেশি ফোকাস করবো, কারণ কন্টেন্ট ক্রিয়েশনে এখন আর্নিংটা অনেক কম। আর আমরা যেহেতু আগে থেকেই ভিডিও বানাচ্ছি, তো আমাদের মোটামুটি একটা ফ্যান বেস বলেন বা হচ্ছে যে এঙ্গেজমেন্ট লিস্ট আছে, যে হ্যাঁ মোটামুটি এমন একটা এঙ্গেজমেন্ট আসে। বাট নতুন করে যারা শুরু করবে তাদের শুরুতে সেই এঙ্গেজমেন্ট আসবে না। সেই এঙ্গেজমেন্ট যদি না আসে, আর্নিং তেমন হবে না, তো তারা শুরুতেই ডিমোটিভেট হয়ে যাবে। আর অনেকে যেটা ভুল করে কন্টেন্ট ক্রিয়েশনে আসে, তারা হচ্ছে যে কনসিস্টেন্টলি কন্টেন্ট বানায়। আজকে ব্লগ বানাইতেছে, কালকে ফানি ভিডিও, আর পরের দিন এডুকেশনাল, আর পরের দিন হচ্ছে যে মানে যেদিন যা মনে চায় কাপড় ব্লগ যা মনে চায় বানাইছে। আসলে অডিয়েন্স এভাবে আসে না। আমার যে কোনো নির্দিষ্ট একটা জনরা সিলেক্ট করা লাগবে, সেই নির্দিষ্ট জনরার উপর ফোকাস থাকা লাগবে, যে হ্যাঁ আমি এই জনরার মধ্যে কনসিস্টেন্ট থাকতে পারবো। আমি ইন ফিউচার 5-10 বছর এই জনরার মধ্যে ভিডিও বানাইতে পারবো। আমি 1 মাসের পরে কন্টেন্টের অভাবে ভুগবো না। এইভাবে যদি কনসিস্টেন্ট থাকতে পারে, নিজের মধ্যে কনফিডেন্স থাকে, তাহলে ইন ফিউচার সে আস্তে আস্তে গ্রো। শুরুতে এসে 1 মাসে যদি হাল ছেড়ে দেয় যে আমার এতে হচ্ছে না, আমার আর্নিং হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তার কন্টেন্ট শোনা আসবে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, আমরা আপনার সুন্দর ভবিষ্যৎ কামনা করি।